আপনার বয়স যদি ৪০-এর উপরে হয়ে থাকে এবং আপনি খাবার নিয়ে যদি কোনো রকমের প্যারা না, শুধু মহাপ্যারার উপরে থাকেন, কি খাবেন, কি না খাবেন, কতটুকু খাবেন, বা আপনার মনে হয় যে এরকম খাবার কোনটা খাবেন, কোনটা না খাবেন, কিভাবে খাবেন, কতটুকু খাবেন, এইটা যদি আপনার দৈনন্দিন জীবনের প্রবলেম হয়ে থাকে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমি নিউট্রিশনিস্ট খান বলছি, টরন্টো, কানাডা থেকে। আমি ২০০৯ সালে এখানে আসি, তখন থেকে এখন পর্যন্ত এখানে বসবাস করতেছি। ২০১৩ সালে আমি পার্মানেন্ট রেসিডেন্সি হওয়ার পর থেকে ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ আমি এই সময়টাতে জর্জ ব্রাউন কলেজ থেকে ডবল ডিপ্লোমা কমপ্লিট করে নিউট্রিশনিস্ট হিসেবে একটা লোকাল লং টার্ম কেয়ার সেন্টারে ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত আমি কর্মরত। পাশাপাশি আমি বিভিন্ন বিজনেসের সাথে জড়িত। আসেন, ফুড নিয়ে যে আমরা যেই রকমের প্যারাগুলো, আমরা মহাপ্যারাগুলোর মধ্যে থাকি, দেখেন এগুলো কমন পড়ে কিনা। যেমন ধরেন, আপনি খাওয়ার সময় কি খাবেন, কতটুকু খাবেন, খাওয়ার পরে দেখা গেল যে আপনি এনার্জি পাচ্ছেন না, খাওয়ার আগেও এনার্জি পাচ্ছেন না, খাওয়ার পরেও এনার্জি পাচ্ছেন না। আবার দেখা গেল যে আপনি বাথরুম করতে গেলে আপনার অনেক কষ্ট হয়। আবার দেখা গেল যে আপনি খাওয়ার পরপরই সুগার হাই হয়ে যেতেছে, খাবার না খেলে আপনি মাথা ঘুরে পড়ে যেতেছেন। আবার দেখা গেল যে আপনি কোনো খাবার খাইয়ে হজম করতে পারেন না। তারপরে অনেক রকমের মিল প্ল্যান ট্রাই করছেন, ফুড চার্ট ট্রাই করছেন, এটা খান তো ওইটা খাইতে পারবেন না, ওইটা খাইতে পারলে তো এটা খাইতে পারবেন না। এরকম অনেক রকমের বাধা, এরকম অনেক রকমের রেস্ট্রিকশন। তারপর আপনি দেখা গেছে যে আপনার সারাদিন এই খাবার নিয়ে দুশ্চিন্তা, আবার খাবার নিয়ে দৌড়াদৌড়ি, এবং এমন কিছু আপনি বাদ দেন নাই এই প্রবলেমটা সলভ করার জন্য। ফর এক্সাম্পল, আপনি হয়তো মাল্টিপল ফুড চার্ট ট্রাই করছেন, মাল্টিপল প্ল্যান ট্রাই করছেন, মাল্টিপল মানুষের কাছে গেছেন, মানে কবিরাজ থেকে শুরু করে নিউট্রিশন থেকে শুরু করে যা কিছু হোক না কেন, আপনি এমন কিছু বাদ দেন নাই। কিন্তু আপনার প্রবলেমের জায়গায় আছে, সময় নষ্ট হয়েছে, পরিশ্রম হয়েছে, ঝামেলা হইতেছে, কিন্তু আপনার সময় এবং আপনার পরিশ্রম কোনোটাই সেভ হয় নাই। এইগুলা আমি জাস্ট সারফেস লেভেলের জিনিসগুলো বললাম। ইন্ডাস্ট্রিতে আমি ২০১৮ সাল থেকে এখনও আমি এই পর্যন্ত, আমি যদি এগুলো এভাবে আরও ইন ডিটেল ডেপথে বলতে যাই, তাহলে আপনার কাছে আমি পৌঁছতে পারবো না। বাট আমি সারফেস লেভেলে এইটা বলতেছি এইভাবে, বা আমি এই এডুকেশনটা দিতে চাইতেছি বা বলতে চাইতেছি, সেটা হলো যে আপনারা যেই প্যারাটার ভিতরে আছেন, প্যারাটা আসলে প্যারা ছিল না, প্যারাটা মহাপ্যারায় পরিণত হয়েছে অ্যাকচুয়ালি না জানার কারণে, অজ্ঞতার কারণে, অথবা রং এডুকেশনের কারণে। এখন আমার উদ্দেশ্যটা হলো যে প্রিভেনশন। এখন প্রিভেনশন এই ব্যাপারটা আসলে শুনতে যতটুকু মানে সিম্পল অথবা যতটুকু ইজি মনে হয়, যদিও এটা আমরা বইয়ে পড়ছি এবং লিটারেচার করছি, ভাব সম্প্রসারণ লিখছি এবং পাশও কইরা আসছি, কিন্তু আমরা মানতে যাওয়ার সময় আমাদের সমস্যা। আমরা তখন ফলো করি অন্যরা কি করে, অথবা আমরা ফলো করি সোশ্যাল মিডিয়া কি দেখাইতেছে, অথবা আমরা ফলো করি ফেসবুকে কি বলে, অথবা ইউটিউবে কি বলে, অথবা ট্রেডিশন কি বলে, সমাজ কি বলে, অমুক কি করলো। এইগুলোতে কি হয় যে প্রিভেনশন নামের জিনিসটা আস্তে আস্তে ফাইল চাপা পড়ে যায় আমাদের মেমোরিতে, তখন এটা আর মনে হয় না যে কোনো কাজের। কিন্তু প্রিভেনশন ইজ বেটার, এটা আমরা সবাই জানি। এটা লেখা আমরা ইংরেজিতে বলেন, বাংলায় বলেন, সব কিছুতে আমরা পাশও করে আসছি, কিন্তু বাস্তব জীবনে আমরা এটার, বিশেষ করে খাবারের ব্যাপারে আমরা এটা মানি না। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে আপনি নিশ্চয়ই এটার সাথে ফ্যামিলারাইজ, যে আপনি সিম্পলি যদি আপনার গাড়ি নষ্ট হয়, এখন আপনি আপনার গাড়ি এমন একজনের কাছে নিয়ে গেছেন, মেকানিক, যে কিনা নিজের গাড়ি ঠিক করতে পারে না। এখন আপনি তার কাছে নিয়ে গেছেন আপনার গাড়িটা ঠিক করার জন্য। আপনার বয়স যদি ৪০ বা তার উপরে হয়ে থাকে, আমার মনে হয় না আপনার এই কথাটা বোঝার বাকি থাকার কথা যে সে আপনার গাড়ি ঠিক তো করতে পারবে না। সে যদি ঠিক করতে পারতো, তাহলে সে আগে নিজেটা ঠিক করতো, ঠিক করার পরে অন্যটা ঠিক করতে পারতো। এখন আপনার কাছে ওরকম মেকানিজম নাই সাধারণ মানুষ হিসেবে, অথবা ফুড নিয়ে অথবা নিউট্রিশন নিয়ে আপনাদের ইনডেপথ এডুকেশন বা নলেজ, বা সঠিক নলেজটা বা সঠিক ইনফরমেশনটা না থাকার কারণে। কারণ ইনফরমেশন তিন রকমের, একটা হলো ইনফরমেশন, একটা হলো মিস ইনফরমেশন, আর একটা হলো গিয়ে ডিসইনফরমেশন। ইনফরমেশনের সাথে যখন মিস অ্যান্ড ডিস যুক্ত হয়, তো এটা আর ইনফরমেশন থাকে না, ওইটা অন্য কিছু হয়ে যায়। তো এগুলোর অভাবে যখন আপনি
বুঝতেও পারেন না যে কে আসলে মেকানিক, আসল মেকানিক বা ঠিক মেকানিক কিনা, তখন তার গাড়ি তো নষ্ট, সে নিজেটা ঠিক করতে পারে নাই, বরঞ্চ আপনি গেছেন নষ্ট মেকানিকের কাছে, সেও আপনার গাড়িটা নষ্ট করে দিতেছে এবং পরবর্তীতে আপনার বিভিন্ন রকমের সিস্টেম, বিভিন্ন রকমের প্রোটোকল, বিভিন্ন রকমের রেজিমেন্টের ভিতরে ফেলা দিতেছে এবং আলটিমেটলি আপনি বছর না যুগে যুগে আপনি সমস্যায় পড়তেছেন এবং যত রকমেরই সিস্টেম চালুক না কেন, যত রকমেরই আপনার প্রসিজিওর আসুক না কেন, যত রকমেরই পদ্ধতি আসুক না কেন, আপনার বা আপনাদের কোনো উন্নতি হচ্ছে না। যা উন্নতি হওয়ার তাদের হচ্ছে, সেল বাড়ার তাদের বাড়তেছে, ইনকাম হাই তাদের হচ্ছে, কিন্তু আপনি যেখানে থাকার সেখানেই আপনার কিন্তু বরঞ্চ আরও ডিটোরিয়েশন হয়েছে। কিন্তু প্রিভেনশন নিয়ে অ্যাকচুয়ালি সবাই কথা বলেও না, কারণ প্রিভেনশনের মধ্যে কোনো পয়সা নাই। এই কারণে এখন প্রিভেনশন এর মধ্যে পয়সা নাই, ইয়েস, ইট ইজ ট্রু, আমিও এগ্রি। এখন আপনি হয়তো বলবেন তাহলে আপনি আসছেন কেন? আমি অ্যাকচুয়ালি আমার সৎ উদ্দেশ্য আছে, এই জন্য আমি প্রিভেনশন নিয়ে আসছি। আর আমি মনে করি আপনি যদি ভালো থাকেন, আপনি যদি আনন্দে থাকেন, আপনার পরিবারের অন্যান্যরাও ভালো থাকবে, আনন্দে থাকবে, খুশি থাকবে এবং এইটার একটা রিপল ইফেক্ট আপনি আপনার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে দেখতে পারবেন এবং আপনার নিকটাত্মীয়দের সাথেও দেখতে পারবেন। এখন ঘটনা হয়েছে কি, আমরা 40-45-এর আগ পর্যন্ত অনেক কিছু সম্পর্কেই অ্যাকচুয়ালি ড্যাম কেয়ার করি না, মানে যতক্ষণ দাঁত থাকে দাঁতের মর্যাদাটা বুঝি না। দাঁতটা নষ্ট হলেই তখন বুঝতে পারি যে ও মাই গড, এটারে তো রিফিল করা, এটারে এক্সট্রাকশন করা বা এটারে কোনো রকমের পদ্ধতি দেওয়া খুবই এক্সপেন্সিভ অথবা খুবই কষ্টদায়ক। যে কোনো একটা, কানাডা হলে তো এক্সপেন্সিভ, বাংলাদেশে কম হলেও কিন্তু কষ্ট কিন্তু সব জায়গাতেই সমান, দাঁত উঠানোর জন্য বা দাঁতের কোনো কাজকর্ম করার জন্য। এখন ব্যাপারটা হইলো এইটাই যে 40-এর আগে আমরা আসলে কোনো রকমের কোনো কিছু এত কেয়ার করি না যেরকমটা কেয়ার করি 40-45-এর পরে, কারণ আমাদের নলেজ অনেক ডেভেলপ হয় এই কারণে। আর আপনি যদি নিজে এই জিনিসটা মানে প্রিভেনশনের ব্যাপারে যদি উদ্যোগী হন, দেখা যাবে কি জানেন, আপনার সময় না শুধু আপনার অর্থ, এফোর্ট এবং ওভারঅল শান্তি বৃদ্ধি হবে। আর বর্তমানে স্বাস্থ্যসেবা নিয়ে তো আর কথা বলার অপেক্ষা নাই। আমার মনে হয় না এর চাইতে আর ভালো কোনো সময় আছে প্রিভেনশনের দিকে নজর দেওয়ার জন্য। যেরকমভাবে আমরা দেখতেছি যখন কোনো ইমার্জেন্সিতে যাই কী পরিমাণ লম্বা লাইন লেগে থাকে, অথবা যখন কোনো ডক্টরের অফিসে যাই ওইখানেও কী পরিমাণ লম্বা লাইন লেগে থাকে। এত উন্নত আমাদের পড়াশোনা, এত উন্নত আমাদের সিস্টেম, কিন্তু লাইন কিন্তু কমে না। এত উন্নত আমাদের পড়াশোনা, এত ডেভেলপড আমাদের সব কিছু, কিন্তু সমস্যা কিন্তু কমে নাই। বাই দ্য ওয়ে, এইগুলোর অনেক কিছুই, লিটারালি অনেক কিছুই প্রিভেনশন করা ইজি ছিল যদি সেটা অনেক দূরে না যাইতো, যদি সেটা অনেক ডিপে না যাইতো। এখন আমি এটা আর বেশি বলতে পারতেছি না, কারণ এখানে আমার কিছু লিমিটেশন থাকার প্রয়োজন আছে। বাট আপনি যদি আমার সাথে কমিউনিকেট করেন বা আপনি যদি আমার সাথে লার্ন করার জন্য, শেখার জন্য নেক্সট লেভেল থেকে, এই ব্যাপারে সারফেস লেভেলের কোনো নলেজ থেকে আমি কথা বলতেছি না। আমি নিজে শেফ ছিলাম 2001 সাল থেকে জেদ্দা ওয়েস্টিনে, তারপরে মেরিডিয়ানে, তারপরে আমি নিউট্রিশন নিয়ে ডবল ডিপ্লোমা কমপ্লিট করার পরে লোকাল লং টার্ম কেয়ার সেন্টারে 2018 সাল থেকে। আমি আমার সমস্ত অভিজ্ঞতার আলোকে আমি এই জিনিসগুলো বলতেছি। আমি নিজেও পার্সোনালি ইমপ্লিমেন্ট করছি, নিজের মধ্যে ফলো করি। আমি যেটা প্রিচ করি সেটা আমি প্র্যাকটিসও করি, বা যেটা আমি প্র্যাকটিস করি সেটা আমি প্রিচ করি। এই সবগুলো জিনিসের লিটারেলি আমি আমার নিজের উপরে আমি এক্সপেরিমেন্ট করছি, নিজের বাচ্চাদের উপরে আমি এক্সপেরিমেন্ট করছি এবং আমি প্রভূত ফল পাইছি 2018 সাল থেকে এখন পর্যন্ত। এবং আমি মনে করতেছি এই নলেজটা, এই ইনফরমেশনটা আপনাদের অনেক অনেক উপকার হবে এবং আমি মনে করি এই ইনফরমেশনটা আই উইশ আই কুড নো আর্লিয়ার। তো এখন আপনার যে কোনো রকমের কন্ডিশন থাকতে পারে এই মুহূর্তে, যে কোনো রকমের, যদি সেটা অনেক দূরে যায় না থাকে, যদি সেটা অনেক ডিপে যায় না থাকে, যদি প্রিভেনশনের পর্যায়ে থেকে থাকে, এটা খুবই সিম্পল এবং আপনি এটা অনেক সময় ফিরে আসাও সম্ভব হয়। এখন ডিপেন্ড করে যে আপনার উইল পাওয়ারের উপরে, আপনার ইচ্ছার উপরে, আপনার মোটিভেশনের উপরে এবং আপনার সর্বোপরি সার্বিক ইচ্ছার উপরেও নির্ভর করতেছে। আমি আপনাকে 360 অ্যাঙ্গেলে হেল্প করতে পারবো ওয়ান ওয়ে অর অ্যানাদার।
যদি অনেক দূরে যায় না থাকে, যদি অনেক ডিপে যায় না থাকে, এই ফুড ব্যবহার করি, সিম্পল, যেটা আপনি সারাদিন ডেলি খাইতেছেন। বাই দ্য ওয়ে, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিতে চাই। আপনার গাড়ি যদি পেট্রোলে চলে আর আপনি যদি দিনের পর দিন ডিজেল দিয়ে চালাইতে চান, আপনার গাড়ি কয়দিন চলবে? এটা আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে পারেন যে পেট্রোলের ইঞ্জিনে যদি আমি ডিজেল কন্টিনিউ দেই, এটা কয়দিন চলবে, কিভাবে চলবে, আর যদি না চলে কি হইতে পারে এটার। সংক্ষেপে ইঞ্জিনটা সিজ হয়ে যাবে। আর ইঞ্জিনটা যখন সিজ হয়ে যাবে, ওইটার জন্য আপনি কি করতে হয়, ইউ নো দ্যাট, ওইটা খুব বড় একটা মেকানিক্যাল এক্সপেন্ডিচার্স রিপেয়ার, বাই দ্য ওয়ে। ঠিক তেমনই আপনি যদি সঠিক, আমাদের এটার জন্য একটা নির্দিষ্ট খাবার আল্লাহ তৈরি করে রাখছেন। আপনি এটা খেয়াল করেন, বা 50 বছর আগে বা 100 বছর আগে এই সময়টাতে আসলে এত কিছু ছিল না। আমাদের দাদারা বা আপনার দাদারা, দাদার দাদারা, তারা আসলে কি খাইতো ওই সময়ে? তো তারা এত ঝামেলা বা এত প্যারা মহাপ্যারার মধ্যে ছিল না তারা। তাহলে আমরা কেন এত প্যারা মহাপ্যারার মধ্যে? মূল কারণটা হলো আমরা ফলো করি সোশ্যাল মিডিয়া, আমরা ফলো করি ট্রেডিশন, আমরা ফলো করি এইটা, আমরা ফলো করি ওইটা। যেটা ফলো করলে আমার ব্যক্তিগত উন্নতি হইতো, আমার পারিবারিক উন্নতি হইতো, তো ওইটা আমরা যে কোনো কারণে হোক, ডিস্ট্রাকশনের কারণে হোক অথবা মার্কেটিংয়ের জন্যই হোক, যে কোনো কারণে হোক, আমরা ওইটার মধ্যে ফল হয়ে যায়। আর যার কারণে এই সমস্যাগুলো প্রকট হয়ে যায়, এবং যখন অনেক প্রকট হয়ে যায় এমনও হয় যে তখন আর ফিরে আসার সময় থাকে না। আর আপনি যদি প্যারা থাকেন, প্যারার ভিতরে থাকেন, মহাপ্যারায় থাকেন, আপনার কোনো বেনিফিট নাই, আর আপনারা কেউ বেনিফিট দিবে না। আপনি প্যারা আর মহাপ্যারার মধ্যে থাকলে তাদের অনেক অনেক লাভ সব দিক থেকে। আপনি প্যারায় থাকলে তাদের লাভ চারোদিক থেকে, সব দিক থেকে। যতদিন আপনি প্যারায় থাকবেন ততদিন তাদের পকেট ভারী হতে থাকবে। এখন আমার কথা শুনবেন তা না, আপনি নিজেও যদি নিউট্রালি চিন্তা করেন, তাতেও আপনি এই সত্যটাই বাইরে আসবে যে আপনি প্যারায় থাকলে, আপনি মহাপ্যারায় থাকলে আসলে কাদের পকেট ভারী হইতেছে। ইভেনচুয়ালি এমন না যে আপনি তাদের পকেট ভারী করার পরেও আপনি মহাপ্যারা থেকে বাইরে আসতে পারতেছেন। আপনি মহাপ্যারা থেকে আরও মহাপ্যারার ভিতরে ঢুকতেছেন, এবং একটা সময়ে আপনি আরও বড় ঝামেলার ভিতরে যাইতেছেন, এবং পুরা পরিবারটারে ঝামেলার ভিতরে ফালাই দিয়া চলে যেতেছেন। শুনতে একটু অন্যরকম লাগলেও বাট এইটাই রিয়ালিটি, এবং এটাই কঠিন রিয়ালিটি। এইটাই আমি দেখে আসতেছি 2018 সাল থেকেই, যখন আমি লোকাল লং টার্ম কেয়ারের ভিতরে ঢুকছি। এবং আমি তো আসলে একটা নির্দিষ্ট প্রোটোকলের মধ্যে আমাকে কাজ করতে হয়, এবং আমি চাইলেও অনেক কিছু এখন ডিসক্লোজ করতে পারবো না, পারি না, নিয়মের কারণে, প্রোটোকলের কারণে, নীতির কারণে। কিন্তু one on one we can talk, we can discuss, we can find out some better preventative measure. আপনি আপনার গাড়ি ব্রেক অয়েল যদি সবসময় পুরানো থাকে, বা ইঞ্জিন অয়েল যদি কখনো চেঞ্জ না করেন, বা ঠিকমতো যদি আপনি টেক কেয়ার না করেন, যখন গাড়ি হঠাৎ করে হাইওয়েতে বা রাস্তাতে বা লোকাল ওয়েতে দাঁড়ায়া যাবে, তখন তো আপনি টো কোম্পানিকে ডাকতে হবে, তাই না? রাইট? সো গাড়ি যখন হঠাৎ করে দাঁড়ায়া যাবে, ওটা তো টু লেট। আপনার এটার প্রিভেনশন করার জন্য নিয়মিত আপনার মেকানিকের কাছে যাওয়া, নিয়মিত অয়েল চেঞ্জ করা, নিয়মিত ব্রেক অয়েল চেঞ্জ করা, ব্রেক প্যাড চেঞ্জ করা, যাতে ব্রেক করলে ব্রেক থামে, বা ইঞ্জিন যাতে সিজ না হয়, গাড়ি যাতে হঠাৎ করে না থেমে যায়, ইঞ্জিন যাতে সিজ না করে ফেলায়, এটার জন্য আপনাকে কন্টিনিউয়াস মেনটেনেন্স রাখতে হয়। এই জন্যই গাড়িকে মেনটেন করতে হয়। দ্য মোর ইউ মেনটেন ইউর কার, দ্য মোর লঙ্গার দ্য কার উইল রান। এটা আমাদের কানাডিয়ান জীবনে এটা নর্মাল সত্য, তাই না? কারণ সবারই একটা করে গাড়ি আছে, বা মোর দেন একটা করে গাড়ি আছে, তাই না? রাইট? তো আপনার গাড়ি যদি মেনটেন্স ঠিকমতো না হয়, তাহলে আপনার গাড়ি যেমন যে কোনো সময় সিজ করতে পারে, ইঞ্জিন ব্রেক ফেল করতে পারে, অ্যাক্সিডেন্ট করতে পারে, অথবা টাকা ওয়েস্ট করতে পারে, তেল লিক হইতে পারে, অনেক কিছু গাড়ির প্রবলেম থাকে। যারা গাড়ি আছে আপনারা যারা জানেন, তাই না? তো প্রিভেনশনের অনেক কিছু আছে যে আপনি আর্লি স্টেজে, খুব দূরে যাওয়ার আগে, খুব ডিপে চলে যাওয়ার আগে এটার প্রিভেনশন করলে এটা ইজি এবং এটা চিপ। এটা তাদের জন্য আসলে পকেট ভারী হয় না, বাট আপনার জন্য অনেক অনেক বেনিফিট, আপনার পরিবারের জন্য অনেক অনেক বেনিফিট। এই ভিডিওটা শেষ করার আগে একটা জিনিস বলতে চাই, সেটা হলো আমি
1999 থেকে ফুডের সাথে আমি সম্পৃক্ত এবং এখানে আসার পরে আমি জেদ্দা ওয়েস্টিন হোটেলে, মেরিডিয়ান হোটেলে, ঢাকা শেরাটন হোটেলে কাজ করার পরে এখানে আসার পরে আমি ডবল ডিপ্লোমা কমপ্লিট করি নিউট্রিশনের উপরে। তারপরে একটা লোকাল লং টার্ম কেয়ার সেন্টারে আমি দীর্ঘদিন কাজও করি, বর্তমানে এখনও কাজও করতেছি। আমি ফুড সম্পর্কে বলবো না আমি খুব বেশি জানি, বাট আমি দেখছি এটার বিভিন্ন অ্যাসপেক্ট। মানে আপনি একটা জিনিস খেয়াল করেন, যারা শেফ থাকে বা যারা কুকে থাকে তারা বেশিরভাগ সময় শেফ পর্যন্ত যাওয়ার পর একটা রেস্টুরেন্ট ওপেন করে, রেস্টুরেন্ট ওপেন করার পরে মিশেলিন 1 2 3 4 5-এ যায়, এরপরে তাদের লাইফ ওইদিকেই সেট হয়ে যায়। তারা খুব কম সংখ্যক শেফ আছে দে টার্ন দ্যামসেলফ টু বি এ নিউট্রিশনিস্ট অথবা তার চেয়ে আপার লেভেলে। আমি শেফ হিসেবে শুধু যে আমি একটা রেস্টুরেন্ট ওপেন করছি বা আমি একটা, বাই দ্য ওয়ে আপনারা যারা জানেন আমি পিৎজা ফ্র্যাঞ্চাইজের সাথে আমি সম্পৃক্ত, বাট এইটাই আমি মনে করি না মাই লাস্ট। আমি চিন্তা করছি যে আমার নিউট্রিশনটা হলো অনেক ইম্পর্ট্যান্ট একটা ম্যাটার, একটা ব্যাপার, যেটা কিনা আমরা প্রতিদিনই কম বেশি এটার সাথে সম্পৃক্ত, যদি না অনেক বেশি সম্পৃক্ত। এখন এইটারে আমি যেইভাবে আমি দেখছি বা যেভাবে আমি আমার জীবনে পাইছি সেইটা আমি মানে আপনারা একটা জিনিস করে মনে করতে পারবেন, 1990s-এর দিকে একটা জনপ্রিয় মুভি ছিল, প্রত্যেক বুধবারে রাত্রে 9টার সময় হইতো, নাম ছিল ম্যাকগাইভার। এবং এই ম্যাকগাইভার আমরা কত নাই দেখতাম, তাই না? এবং এই ম্যাকগাইভার কত কিছুই না করতো, কত সিম্পল জিনিসপত্র দিয়ে সে এমন সিরিয়াস ইভেন্ট ম্যানেজমেন্ট করে ফেলতো বা ইভেন্ট থেকে সে রেস্কিউ বা এসকেপ হয়ে ফেলতো। এবং অনেক বছর পরে যখন জানতে পারি যে ম্যাকগাইভার ফিল্ম তৈরি করার সময় ওইটার মধ্যে 9 জন পদার্থবিজ্ঞানী কাজ করছে এবং 11 জন রসায়নবিদ কাজ করছে এই একটা সিরিজ মুভি তৈরি করার জন্য। তাহলে কি পরিমাণ নলেজ তারা এই ম্যাকগাইভার মুভিটার মধ্যে ডিপ্লয়মেন্ট করছে। এখন আমার এক ক্লায়েন্ট আমাকে বলে আমি ফুড ম্যাকগাইভার। ওকে, আমি বলি না, বাট যদিও এই কথাটা আমার কাছে ভালো লাগছে, আমি ফুড ম্যাকগাইভার, ঠিক আছে। আমি যদিও পদার্থবিজ্ঞানী না বা আমি রসায়নবিদ না, ইভেন আমি ফুড সায়েন্টিস্টও না, কিন্তু আমি ফুডটাকে যতভাবে দেখছি, যেভাবে আমি দেখছি, বিভিন্ন অ্যাসপেক্টে দেখছি, এবং এটার এখন যে লেভেলে আমি লোকাল লং টার্ম কেয়ার সেন্টার আমি দেখতেছি, সেটা থেকে আমার এই ছোট্ট অভিজ্ঞতায় আমি মনে করি যে আই ক্যান বি এ ফুড ম্যাকগাইভার। কারণ আমি এই সাধারণ, অতি সাধারণ খাবার কোনটা আগে কোনটা পরে কতটুকু এবং কিভাবে এইটার ম্যানেজমেন্টের মাধ্যমেই আমি অনেক সিরিয়াস এবং অনেক বড় বড় প্যারা আমি হ্যান্ডেল করতে শিখছি। এবং এটা শুধু যে আমি বলতেছি তা না, আমার রিয়েল লাইফেও এটার এক্সপিরিয়েন্স আছে এবং আমি মনে করতেছি যে এটা আপনাদের অনেক সাহায্য হবে। এইটা জানতে পাইরা যে এই সিম্পল প্রিভেন্টেটিভ ফুড যে কি করতে পারে একটা প্যারার জন্য বা একটা মানুষের জন্য বা একটা ফ্যামিলির জন্য। সো আপনি যদি এখন এমন একটা ফুড চার্ট চান অথবা এমন একটা ফুড প্ল্যান চান, এই সমস্ত প্যারাগুলো কিভাবে প্রিভেনশন করতে হয়, যদি আপনি অনেক দূরের যায় না থাকেন, যদি আপনি অনেক লেট না করে থাকেন, অথবা যদি আপনি অনেক ডিপে যায় না থাকেন, এবং আপনার এই সমস্ত প্যারাগুলো আপনি কিভাবে আপনি এই খাবার দিয়ে এগুলো থেকে প্রিভেনশন করতে পারেন। যদি আপনার কোনো ফুড ইনটলারেন্স থাকে, যদি আপনার ফুড ইনসেনসিটিভিটি থাকে, এবং যদি আপনি মনে করেন যে আপনি সব কিছু ট্রাই করছেন এবং এগুলো ট্রাই করে আপনার তেমন কোনো বেনিফিট হয় নাই, এবং আপনার পরিবারে যদি খাবার নিয়ে এরকম কোনো ঝুট ঝামেলা বা প্যারা থেকে থাকে, এগুলো কিভাবে প্রিভেনশনের আন্ডারে নিয়ে আসা যেতে পারে, যদি আপনি এরকম কন্টিনিউয়াস প্রপারলি মেনটেনেন্স করতে চান প্রিভেন্টেটিভ ওয়েতে, তাহলে এই ভিডিওটার উপরে বা নিচে একটা লিঙ্কে ক্লিকের মাধ্যমে কয়েকটা প্রশ্নের অ্যান্সারের মাধ্যমে আপনি আমার কাছে ডিরেক্টলি পৌঁছতে পারবেন এবং আপনার নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী, আপনার নির্দিষ্ট প্যারা অনুযায়ী এবং আপনার নির্দিষ্ট ডিমান্ড অনুযায়ী আপনাকে আমি এমন একটা ফুড চার্ট অথবা মিল প্ল্যান তৈরি করে দিতে পারবো, যেটা আপনি শুধুমাত্র যে প্রতিদিনের জন্য ব্যবহার করবেন তাই নয়, আপনি আপনার নিজের জন্য, আপনার ফ্যামিলির জন্য এবং আপনার ওভারঅল কন্টিনিউয়াস প্রপার মেনটেনেন্সের জন্য আপনি এটা ব্যবহার করতে পারবেন।
যদি এই ভিডিওটা ভালো লাগে, এই ভিডিওটার উপরে বা নিচে লিঙ্কে কোথাও একটা ক্লিকের মাধ্যমে কয়েকটা প্রশ্নের অ্যান্সারের মাধ্যমে আপনি আমার কাছে পৌঁছতে পারবেন এবং আপনার যত রকমের প্রবলেম, যত রকমের কনসার্ন ইউ ক্যান ডিসকাস উইথ মি। এবং আমি আপনাকে ঢাকা অফিস থেকে অথবা কানাডার টরন্টো অফিস থেকে সিমিলারলি আপনাকে হেল্প করতে পারবো, রিগার্ডলেস অফ মাই জিওগ্রাফিক লোকেশন, রিগার্ডলেস অফ ইউর জিওগ্রাফিক লোকেশন। আমার ঢাকাতে অফিস আছে, আমার টরন্টোতে অফিস আছে। বাই দ্য ওয়ে, ইউ আর মোর দেন ওয়েলকাম এনিওয়্যার, এবং ওভার দ্য ফোন, অনলাইন। সো এই ভিডিওর উপরে বা নিচে কোথাও একটা লিঙ্কে ক্লিকের মাধ্যমে কয়েকটা প্রশ্ন অ্যান্সারের মাধ্যমে আপনি আমার কাছে পৌঁছতে পারবেন। আনটিল দেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।